নমস্কার, গল্পকথকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শুরু করছি আরোগ্য নিকেতন উপন্যাসের চতুর্দশ পর্ব। সেই হলো তার নতুন করে নাড়ি ধরা, চিকিৎসা করতে বসা। পরাণকে তিনি বাঁচিয়েছিলেন। যক্ষা বা টিবি পরাণের হয়নি। পুরনো ম্যালেরিয়া এবং রক্তপিত্ত দুই জড়িয়ে জট পাকিয়েছিল। চারুবাবু, চক্রধারী, রক্তবমি এবং জ্বর দুটো উপসর্গ দেখেই সাংঘাতিক ধরনের গ্যালোপিং থাইসিস বলে ধরেছিল। এই কালে দেশে যক্ষার ব্যাপক প্রসার হয়েছে তাতে সন্দেহ নেই, কিন্তু সাধারণ ডাক্তারেরা রক্ত এবং জ্বর দুটোকে একসঙ্গে দেখেই টিবি বলে ধরে নিয়েছিল। বিশেষজ্ঞ দেশে ছিল না। পরাণেরও দূর শহরে গিয়ে দেখাবার সাধ্য ছিল না। মশাই তার চিকিৎসার ভার নিয়েছিলেন। নিজেই আসতেন দেখতে, নিজে হাতে ওষুধ তৈরি করে দিতেন। পরাণ ভালো হলো, আর তিনি হয়ে উঠলেন ধন্বন্তরী। নতুন করে জীবনের আকাশে সৌভাগ্যের সূর্য উদয় হলো তার। মাস কয়েক পর পরাণ সুস্থ দেহে বল পেয়ে কোদাল ঘাড়ে মজুর খাটতে বের হলে লোকের আর বিস্ময়ের সীমা ছিল না। এরপরই একদিন পরাণের এখনকার গ্রাম ঘাটরামপুরের মিয়াদের বাড়ি থেকে ডুলি এসে নেমেছিল এই আরোগ্য নিকেতনের সামনে। বৃদ্ধ সৈয়দ আবু তাহের সাহেব পুরনো আমলের কাশ্মীরি কাজ করা শালের টুপি, সাদা পায়জামা শেরওয়ানি পরে ডুলির বেহারাদের কাঁধে ভর দিয়ে এসে ওই রানা আজ যে চেয়ারখানায় বসেছে ওইখানাতেই বসেছিল। বলেছিলেন, আপনার কাছে এলাম মশাই, আপনি পরাণ কাহারের এত বড় ব্যামোটা সারিয়ে দিলেন, আমারে আরাম করে দেন আপনি। আপনারে ঘরে ডাক না দিয়ে নিজেই আপনার ঘরে এসেছি। আপনারে ধরবার জন্য এসেছি, আমারে আরাম করে দেন কবিরাজ। বাঁ হাত দিয়ে মশাইয়ের হাতখানা চেপে ধরেছিলেন। কথা শুনেই বুঝেছিলেন মশাই মিয়া সাহেবের ব্যাধিটা কি। কথাগুলো জড়িয়ে যাচ্ছিল। মিয়া সাহেবের পক্ষাঘাতে সূত্রপাত হয়েছে। ডান হাতখানি কোলের উপর পড়েছে, ডান দিকের ঠোঁট বেঁকে গিয়েছে, ডান পাখানাও তাই। মশাই ম্লান হেসে বলেছিলেন, এই বয়সে এই ব্যাধির মালিক পরমেশ্বর মিয়া সাহেব। ওই চোখ, ওই হাত, ওই অঙ্গটা তার সেবাতেই নিযুক্ত আছেন, তাই ভাবুন। আমার কাছে এর ইলাজ নাই, সে কিসমতও নাই। একটু চুপ করে থেকে মিয়া সাহেব বলেছিলেন, বলেছেন তো ভালো মশাই। মশাই ঘরের ছাওয়ালের মতোই বাদ বলেছেন, কিন্তু কি জানেন, শেষ বয়সে নিজেই বাঁধিয়েছি এই ফ্যাসাদ, মামলাতে পড়েছি। তার সেবাতে ডান অঙ্গটা দিয়ে নিশ্চিন্তি হতে পারছি কই, কিন্তু কিছুই কি করতে পারেন না আপনি? মশাই বিস্মিত হয়ে বলেছিলেন, আপনার সঙ্গে মামলা কে করছে? সে কি? রামপুরের মিয়ারা এই অঞ্চলের মুসলমান সমাজের ধর্মগুরু। তাদের সম্পত্তি সমস্তই নানাকার অর্থাৎ নিষ্কর এবং নির্ঝঞ্ঝাট। তার সুদীর্ঘ জীবনে তিনি কখনো রামপুরের মিয়াদের আদালতের সীমানায় যাতায়াতের কথা তিনি শোনেননি। তারা কাউকে খাজনা দেন না, খাজনা পান বহুজনের কাছে। কিন্তু তাদের বংশের প্রথা হলো সুদও নাই, তামাদিও নাই। সেই প্রথা তাদের প্রজারাও মানে। 50 বছর পরও লোকে খাজনা দিয়ে গেছে। তার সঙ্গে মামলা করলে কে? মিয়া বলেছিলেন, কে করবে মশাই? করেছে নিজের বেটার জামাই। ঘরের ঢেঁকি কুমির হলো মশাই, তাই তো বাঁচবার লাগিয়ে এসেছি আপনার কাছে। ডান অঙ্গটা না থাকলে লুড়ি ঠেকাই কি করে? কাজটা যে আপনি ভালো করেননি মিয়া সাহেব, আপনার উচিত হয়নি। মশাই সম্ভ্রমের সঙ্গেই বলেছিলেন কথাটা। মিয়া সাহেব বছর 5 আগে নতুন বিবাহ করেছেন। উপযুক্ত ছেলে 3টি, মেয়ে, জামাই, নাতি, নাতনি, বৃদ্ধা 2 পত্নী থাকতে হঠাৎই এক তরুণীকে বিবাহ করে বসেছেন, এবং সেই তরুণীটি মিয়া বংশের ঘরের যোগ্য বংশের কন্যা নয়। স্ত্রী পুত্রদের পৃথক করে দিয়ে, সম্পত্তি ভাগ করে দিয়ে পৃথক সংসার পেতেছেন। একটি সন্তানও হয়েছে। এখন ছেলেরা শরিক হয়ে মামলা বাঁধিয়েছে। এদিকে মিয়া সাহেবের দক্ষিণ অঙ্গ পঙ্গু হয়ে পড়েছে। মিয়া সাহেব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেছিলেন, হাহ, এই কালে কাজটা নিন্দার বটে, তবে মশাই
আপনিও শিকালের লোক, আমিও তাই। আমাদের কালের মানুষের কাছে কি 55-60 বয়সটা একটা বয়স? একটু চুপ করে থেকে আবার বলেছিলেন, খারেই বা বলি কথা, আপন বয়সী আর বন্ধু ছাড়া বলি বা কি করে? মশাই, প্রথম যখন কাঁচা উমার আমার 16-17 বছর উমার, তখন সেই কাঁচা নজরে মহব্বত হয়েছিল এক চাষির কন্যের সঙ্গে। আমার দিল দেওয়ানা হয়ে গিয়েছিল তার তরে। ধরেছিলাম উহাকেই শাদি করব। বাপ রেগে আগুন হলেন। আপনি তো জানেন আমাদের বংশে বাঁধি কি রক্ষিতা রাখা নিষেধ আছে, নইলে না হয় তাই রেখে দিতেন। আমি গোঁ ধরলাম। বাবা শেষমেশ আমাকে লুকায় সেই কন্যার শাদি দিয়া পাঠায় দিলেন, একেবারে 2 জেলার পরে, আমাদেরই এক মহলে পত্তনিদারের এলাকায়। মশাই, এতকাল পরে হঠাৎ একদিন নজরে পড়ল এক কন্যে, ঠিক তেমনি চেহারা, যেন সেই কন্যে নতুন জোয়ানি নিয়ে ফিরে এসেছে। লোকে অবশ্যই তা দেখে না, তা দেখবে কি করে বলেন? আমার আঁক দিয়া তো দেখে না। তা ভাই, মেয়েটাকে নিকা না করে পারলাম না। মশাই একটু হেসেছিলেন এই সব কথা শুনে। মিয়া সাহেব বলেছিলেন, আপনিও হাসছেন গো মশাই, তবে আপনারে বলি আমি শুনেন, এই শাদি করে আমি সুখী হয়েছি। হ্যাঁ, মনে হয়েছে কি দুনিয়াতে যা পাবার আমি সব পেয়েছি। হ্যাঁ, দুঃখ শুধু আয়ু ফুরায় আসছে আর দেহখানা পঙ্গু হয়ে গেল। মেয়েটাকে দুনিয়ার মার থেকে বাঁচাতে পারছি না। তার চোখ মুখের সেই দীপ্তি দেখে মশাই বিস্মিত হয়ে গিয়েছিলেন। বৃদ্ধের চোখ দুটো জলজল করে জ্বলে উঠেছিল। মনে হয়েছিল তার সমস্ত অন্তরটা যেন প্রবল আবেগে ওই দুটো চোখের জানালায় এসে দাঁড়িয়েছে, বলছে, দেখো সত্য না মিথ্যা, দেখো। মিয়া সাহেব বলেছিলেন, মশাই আমি বলি কি, আপনি আমারে দেখেন, তারপর আমার নসিব, বুঝলেন না? কম্পিত ডান হাতখানা তোলবার চেষ্টা করে ব্যর্থ হয়ে বাঁ হাতের আঙুল কপালে ঠেকিয়ে বলেছিলেন, ইটাকে লঙ্ঘন করবার ক্ষমতা কারুর নাই, যে যা হয় হবে। ইয়ার লেগে অত ভাবছেন কেন আপনি মশাই? যিনি যক্ষার নতুন ব্যায়ামও ভালো করতে পারেন, তিনি যদি এই একটা সামান্য ব্যাধি সারাবারে না পারেন, তবে দোষটা আপনারে কেউ দিবে না, দিবে আমার নসিবের লিখনকে। মশাই সে কথা শুনেও যেন বুঝতে পারেননি। তিনি চলে গিয়েছিলেন দূর অতীতকালে। অন্তরের মধ্যে কোথাও লুকোনো গোপন আগুনের আঁচ অনুভব করছিলেন। অতি ক্ষীণ ধোঁয়ার গন্ধ পাচ্ছিলেন যেন। চোখ যেন জ্বালা করছিল। সত্য সত্যই তার চোখে জল এসেছিল। মনে পড়েছিল মঞ্জুরির কথা। মিয়ার চোখ এড়ায়নি। তিনি বলেছিলেন, ইয়ারই তরে আপনার বংশকে বলে মশায়ের বংশ, ইয়ারই তরে লোকে আপনারে চায়। রোগীর দুঃখ দরদে যে হাকিমের চোখে জল আসে, সে ধন্বন্তরী গো। মশাই মুহূর্তেই সম্বিত ফিরে পেয়েছিলেন। চোখ মুছে মনে মনে ইষ্ট দেবতাকে স্মরণ করেছিলেন। মিয়া সাহেবের চিকিৎসার ভারও নিয়েছিলেন তাকেই স্মরণ করে। বলেছিলেন, তাই হবে মিয়া সাহেব, চিকিৎসা আমি করব। আপনার ভাগ্য আর ভগবানের দয়া, আমার যতটুকু সাধ্য। কই দেখি আগে আপনার হাতখানি। নিজেই তুলে নিয়েছিলেন তার হাতখানি। সেই হয়েছিল আবার শুরু। প্রবাদ রটেছিল, 5 বৎসর ঘরে বসে মশাই বাকসিদ্ধ হয়েছেন। মশাই যার নাড়ি ধরে বলেন বাঁচবে, মরণ তার শিয়রে এসে দাঁড়িয়ে থাকলেও ফিরে যায়। আর যাকে বলেন বাঁচবে না, সেখানে আপন পুড়ে মরণের টনক নড়ে, সে মুহূর্তেই এসে রোগীর শিয়রে দাঁড়ায়। বৃদ্ধ মিয়া সাহেবের হাত ধরেই তিনি চমকে উঠেছিলেন। মৃত্যু লক্ষণ তিনি স্পষ্ট অনুভব করেছিলেন। ধীরভাবে ধ্যানস্থের মতো অনুভব করে তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেছিলেন, বিষয় নিয়ে মামলায় আপনি বিব্রত বলছিলেন, মামলা আপনি মিটিয়ে ফেলুন মিয়া সাহেব, মামলা চালাবার সময় আপনার হবে না। 180 দিন 6 মাস। 6 মাস মামলা মিটায় ফেলব? আমি তো তাই পেলাম।
5 মাসের শেষ দিনে মিয়া সাহেব দেহ রেখেছিলেন। মশাইয়ের নিজেরও যেন বিস্ময় মনে হয়েছিল। এত স্পষ্ট এমন অঙ্কফলের মতো ধারণা এর আগে ঠিক হতো না। যে পিঙ্গলকেশীকে ঘরে বসে চিন্তা করে ধ্যান করে বিন্দুমাত্র আভাসেও পাননি, তাকে তার চিকিৎসা সাধনার মধ্যে বিচিত্রভাবে অনুভব করছেন। নারী স্পন্দনের মধ্যে, লক্ষণের মধ্যে, রোগীর গায়ের গন্ধের মধ্যে, তার উপসর্গের মধ্যে, গাত্রবর্ণের মধ্যে, এমনকি আঙুলের প্রান্তভাগের লক্ষণের মধ্যে সেই পিঙ্গলকেশীর অস্তিত্ব অনুভব করতে পারছেন। মধ্যে মধ্যে আরও বিচিত্র অনুভূতি তার হয় এবং হয়েছে। আজই অতসীর ছেলের কাছে বসে বারবার অনুভব করেছেন। তার অশরীরী অস্তিত্ব দরজার মুখ থেকে পা পা করে এগিয়ে আসছে মনে হয়েছে, আবার পিছিয়ে চলে যাওয়াও স্পষ্ট অনুভব করেছেন। রিপু প্রভাব মুক্ত নিষ্পাপ শিশু বলেই সে ওষুধের ক্রিয়া মেনে ফিরে গেল। কিন্তু প্রদ্যোৎ বীর সাহসী যোদ্ধা, বীরের মতন যুদ্ধ করেছে। অস্ত্রও তেমনই অদ্ভুত শক্তিশালী, অদ্ভুত। নিজের জীবনে আক্ষেপ থেকে গেল, ডাক্তারিটা আর পড়া হলো না। হলে এই বয়সেও এই অস্ত্র নিয়ে ব্যাধির সঙ্গে সংগ্রাম করতেন তিনি। হয়নি ওই এক সর্বনাশের জন্য। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজেকেই নিজে বললেন, থাক, আর না। ঘুম আসতে রাত্রি 3য় প্রহর পার হয়ে গিয়েছিল। রাত্রি 1:30টার সময় ইঞ্জেকশন দিয়ে প্রদ্যোৎ বাড়ি গিয়েছিল। তারপর ছেলেটির নাড়ি দেখে মশাইও বাড়ি ফিরেছিলেন। বিছানায় শুয়ে অনেক কথাই মনে পড়েছে। ঘুম আসতে 3টে পার হয়ে গিয়েছিল, কিন্তু ঘুম ভাঙল সকালেই। ছেলেটির জন্য উৎকণ্ঠা নাই, সে তিনি রাত্রেই বুঝে এসেছেন। সংকটের ক্ষণ আস্তে আস্তে আসতে পায়নি, গতিকে মোড় ফিরিয়েছে ওষুধ। তবু ঘুম ভাঙল। জ্বর কমেছে, ওই ফুলোটা কিভাবে কমে, কতটা কমেছে একবার দেখতে হবে। রাত্রে ভালো দেখা যায়নি, প্রদ্যোৎ ডাক্তারকে একটা অভিনন্দন জানাতে হবে, অকুণ্ঠ অভিনন্দন। সে ঘড়ির কাঁটার মতন আসবে, ইঞ্জেকশন দেবে। আতর বউ তার আগেই উঠেছেন, নিচে 1 দফা তেজ বিকিরণ শেষ করেছেন। ভোরবেলা কালীতলায় জল দিতে গিয়ে মতি কর্মকারের মাকেও দেখেছেন। কালীতলার পাশেই মতির বাড়ি। মতির মা কোঠা ঘরের জানালা খুলে কালী মন্দিরের দিকে তাকিয়ে কাতর স্বরে যন্ত্রণা উপশমের জন্য প্রার্থনা জানাচ্ছিল। মতির মায়ের প্লাস্টার করা পায়ের যন্ত্রণা কাল কোনো কারণে বেড়েছে। সম্ভবত বর্ধমান থেকে এখানে আসার পথে কোনো কিছু অনিয়ম ঘটে থাকবে। মতির মাকে দেখে আতর বউ তারই উপর বর্ষণ করেছেন তার রাত্রির অবরুদ্ধ ক্রোধ। মানুষের এত বাঁচবার স্বাদ, এত ভয়, মরণে এত দুঃখ। চিরন্তন প্রশ্নগুলি তিরস্কারের সঙ্গে মতির মায়ের কাছে উত্থাপিত করেছেন। আর বাড়ি ফিরেই স্বামীকে নিচে নামতে দেখে থমকে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, এত সকালে উঠলে? শুয়েছে তো রাত্রি 2টোর পরে। হ্যাঁ, ঘুমটা ভেঙে গেল। ছেলেটার খবর নিয়ে আসি, কেমন আছে। ওইখানেও কি কিছু হেঁকে বসে আছো নাকি? নারায়ণ নারায়ণ। আর তোমার নারায়ণ নারায়ণ। নিজের সন্তানের মৃত্যুকালে ওষুধ দিতে বললে যে দুধ গঙ্গা জল দিতে বলে, তাকে কিছু বিশ্বাস নেই বাবা। কিন্তু সে কাল এক কাল ছিল, এ কালে হলে, আর এই ডাক্তারের মতন ডাক্তার হলে আমার বনুটা মরতো না। মতির মাকে দেখে এলাম, কোঠার জানালা খুলে কালী মাকে প্রণাম করছে। মশাই ক্ষুব্ধ হলেন না, একটু হাসলেন। কি বলবেন আতর বউকে? জীবনের দুরারোগ্য অথচ অক্ষম ব্যাধির মতো মৃত্যুর শান্তি কোনো দিন দিতে পারবে না, শুধু ব্যাধির জ্বালা যন্ত্রণার কষ্ট দেবে। স্বামীর মুখের হাসি দেখে আতর বউ এবার একটু হাসলেন, হেসে বললেন, রতনবাবুর ছেলেকে দেখে কি বলে এসেছ? ছি ছি ছি, ওরকম করে বলো না, বলতে নাই। বয়স হয়েছে, এখন ভ্রম হবে, সেটা বুঝতে হয়। কাল তো তখন অনেক রাত, তুমি ওহি সরকারদের বাড়িতে। রতনবাবুর লোক এসে 4টি টাকা আর চিঠি দিয়ে গিয়েছে। আমি ব্যস্ত হলাম, কি জানি এক্ষুনি হয়তো যেতে হবে। বিনয় তো তখনও বসেছিল, তাকে ডেকে পড়ালাম।
সে বললে মশাইকে যেতে বারণ করেছে, ডাক্তারেরা সবাই বলছে ভালো আছে। এক মশাই বলেছেন, মুখে কিছু বলেননি, কিন্তু ইশারাতে বলেছেন ভালো নয়। তা বিপিনবাবুর ইচ্ছে, এই নাও চিঠিখানা নাও, রাত্রে দিইনি, কি জানি মানুষের মন তো। চিঠি আর 4টে টাকা নামিয়ে দিলেন। মশাই টাকাটি ছুঁলেন না, চিঠিখানাই তুলে নিলেন। হ্যাঁ, তাই লিখেছেন রতনবাবু, ক্ষমাও চেয়েছে তার কাছে। লিখেছে, তোমার ইঙ্গিত যে ধ্রুব সত্য তাহা আমি জানি, এবং সেই সত্যকে সহ্য করিবার জন্য নিজেকে প্রস্তুত করিতেছি। কিন্তু বিপিন তাহা পারিল না। প্রদ্যোৎবাবু প্রভৃতি ডাক্তারেরা অন্য মতই পোষণ করেন। সকলের মত বিপিন ভালো আছে, এবং কলিকাতা হইতে বড় ডাক্তার চ্যাটার্জি মহাশয়কে আনিবার কথা বলিয়াছে। বিপিনেরও তাই ইচ্ছা। সুতরাং যাক, মুক্তি। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন মশাই। কিন্তু মুক্তি বা কোথায়? বিপিন তো, তাকে সে যেতে বারণ করেছে, তিনি যাবেন না, কিন্তু সেই পিঙ্গল কেশি তো ফিরবে না। বিপিনের জন্য দুঃখে মনটা কেমন উদাস হয়ে গেল। মশাই উঠেছেন মশাই? এই তো রানা পাঠক, ওকে আজ আসতে বলেছিলেন কাল। মশাই! রানা অধীর হয়ে উঠেছে মনে হচ্ছে। মশাই, কাল রাত্রে রক্ত একটু বেশি উঠেছে। এই অবস্থায় তোমার হেঁটে আসা উচিত হয়নি বাবা। কি করব, আপনি যে আসতে বলেছিলেন আজ। একটু চুপ করে থেকে মশাই বললেন, কিন্তু আমি কি করব বাবা এই রোগে? পরমায়ু থাকলে বাঁচাবেন, না থাকলে সময় বলে দেবেন। কালি কালি বলে তৈরি হয়ে যাব, আর যতটা পারবেন কষ্টের লাঘব করবেন। আর কি করবেন মশাই? রানা, এই দেখুন আমার হাত, দেখুন কি ভাবছেন আপনি? ভাবছি তুমি প্রদ্যোৎ ডাক্তারদের দেখিয়ে, আগে না, ওই লোকটার নাম আমার কাছে করবেন না। ওর নাম না, চারুবাবুর নাম না, ওদের দুজনের কাছেই আমি গিয়েছিলাম। সব কথা আপনাকে তো বলিনি, শুধু বলেছিলাম ওরা লম্বা একটা ফর্দ দিয়েছে, কিন্তু আরও আছে। আমি বলেছিলাম এক্স রে যা বলছেন কমে সমে করিয়ে দেন। বামুন বলে, গরিব বলে ক্ষমা ঘেন্না করে নিন। তা হাসপাতালের ডাক্তার বললে, বামুন টামুন আমি মানি না, আর গরিব বলেই বা তোমাকে দয়া করব কেন? তুমি অসৎ চরিত্র লোক, একটা স্ত্রীলোক থেকে অসুখ ধরিয়েছ। চারুবাবু বললে, তোমাদের ঘরে তো মা কালী রয়েছে গো, অনেক পয়সা পাও তোমরা। তারপর হেসে বললে, মা কালীর কাছে পড়ো না হে, মা কালী সারাতে পারবে না, ওদের কাছে আমি যাব না। বিষণ্ণ হাসি ফুটে উঠল মশাইয়ের মুখে। রানার অন্তরের ক্ষোভটুকু তিনি অনুভব করতে পারলেন। রানাদের জাত আলাদা, এই কথা ওরাই বলতে পারে। রানা বলে গেল, আপনাকে বলছি, একটা মেয়ে লোক থেকে আমার মতন অসুরের দেহে রোগটা ঢুকে গেল। কলকাতার এক হতভাগিনী মেয়ে। কলকাতার দাঙ্গার সময় গুন্ডারা তাকে লুট করে, তারপর এখান ওখান করে তার লাঞ্ছনার আর পথ বাকি রাখেনি। কোথায় সেই বিহার পর্যন্ত নিয়ে গিয়েছিল, সেখান থেকে আবার কলকাতায় আমাদের গাঁয়ের ওপাশে ওই গঙ্গারামপুরের মুসলমান গুন্ডা রহমত ওকে পায়। সে তাকে বোরখা পরিয়ে এখানে নিয়ে আসে। নদীর ঘাটে নৌকোর ওপর উঠিয়েছিল, আমি লগি ধরেছিলাম। আমার গলায় পৈতা, এই দেহ, তার উপর লগিতে ঠেলা দিয়ে হাঁক মারলাম, জয় কালী, সব হরি হরি বলো। নৌকোতে প্রায় সবাই হিন্দু, তা সবাই হরিবোল বলে উঠল। মেয়েটা তখন সাহস পেয়ে বোরখা ফেলে দিয়ে চিৎকার করে উঠল, আমাকে বাঁচাও, আমি হিন্দুর মেয়ে, ওরা আমাকে ধরে নিয়ে যাচ্ছে। আর রহমত ছুরি বার করেছিল, কিন্তু আমার হাতে লগি তখন উঠেছে, মেরে উঠলাম হাঁক। রানা পাঠককে রহমত জানে, বেটা ঝাঁপ দিয়ে নদীতে লাফিয়ে পড়ল, সঙ্গে সঙ্গে তার সঙ্গীটাও। মেয়েটাকে বাড়ি নিয়ে গেলাম। মুসলমানেরা এলো, বললে দিয়ে দাও, নইলে ভালো হবে না। আমি বললাম, মন্দকে ভয় করে না রানা, তা তোরা জানিস, পারিস তো নিয়ে যাস। সেই মেয়ে বাড়ি ফিরতে চাইলে না, থেকে গেলে। তারপরেতে ঘি আর আগুন। জানতাম না তো মেয়েটার এই রোগ আছে। মেয়েটাও হয়তো ঠিক জানতো না।
ক্রমে জানা গেল, কিন্তু তখন ওকে ছাড়া আমার সাধ্যের বাইরে। চরিত্রহীন বলছে বলুক, আমি ওকে বিয়ে একরকম করেইছি। মেয়েটাকে ভালোবেসেছি, ভালোবাসতে গিয়ে রোগ ধরেছে। তার রোগ আমি নিয়েছি, তাতে আমার লজ্জা নাই। সে যে যা বলবে বলুক, মরেও আমার সুখ। আর চারুবাবু বলে কালীর কথা, কালীর কাছে রোগ সারে কি না জানি না, তবে মায়ের ইচ্ছে হলে সারে। কিন্তু কালীর কাছে রোগ সারিয়ে দাও এ বলতে আমি শিখি নাই মশাই। কালীর কাছে চাই কালকে যেন ভয় না করি, তাকেই বলে মোক্ষ। কালীর কাছে চাই কালীর কুল। আপনি আমাকে ঘেন্না করবেন না, মা কালী নিয়েও তামাশা করবেন না, আমি জানি। তাই আপনার কাছে আমার আশা। তা তিনি করবেন না, করেন না। তার বাবা বলতেন, রোগীকে রোগ নিয়ে কখনো কটু কথা বলো না, কখনো শ্লেষ করো না। পাপ পুণ্যের সংসারে মানুষ পুণ্য করতেই চায়, কিন্তু পারে না। শাসন করো, ধমক দিও, প্রয়োজন হলে ভয়ও দেখিও, কিন্তু মর্মান্তিক কোনো কথা বলো না। আর রোগী শরণাপন্ন হলে ফিরিয়েও দিও না। গুরু রংলাল বলতেন, মানুষ বড় অসহায় জীবন, রাগ কখনো করো না, ঘৃণাও না। গুরু রংলাল অনেক ক্ষেত্রে রোগীর গালে চড় মেরেছেন, ভূপিবোসকেও মেরেছিলেন। এক শৌখিন তান্ত্রিক লিভারের কঠিন অসুখ নিয়ে এসেছিল তার কাছে। তিনি মদ খেতে নিষেধ করেছিলেন। সোজা কথা ছিল তার, বলেছিলেন মদ খেলে বাঁচবে না, মদ ছাড়তে হবে। রোগী বলেছিল, কিন্তু আমার সাধন ভজন। রংলাল ডাক্তার বলেছিলেন, বিনা মদে কাঁসার পাত্রে নারকেল জল টল দিয়ে করবে। পাঁঠার বলির বদলে মাসকলাই ছড়িয়েও তো হয় হে। লোকটা জিভ কেটে বলেছিল, ভাবরে, তাহলে আর মা দেখাই দেবেন না? ও আমার মায়ের আদেশ, মা আমাকে দেখা দিয়ে বলেছেন ডাক্তারবাবু। রংলাল ডাক্তার খপ করে তার চুলের মুঠো ধরে বলেছিলেন, কি বললি? মা তোকে দেখা দিয়ে এই কথা বলেছেন? মিথ্যেবাদী! মা মদ খায়, খেতে বলে? যে মদে লিভার পচে সেই মদ। জীবনমশাই জানতেন ওই রোগী বাঁচবে না। প্রবল রিপু প্রভাবে সে অসহায়, বাঁচেও নিশে। মানুষ অসহায়, বড় অসহায়। প্রবৃত্তির তাড়নায় সে মর্মান্তিক কলঙ্ক কাহিনী রচনা করে চলে। আজ রচনা করে, কাল অনুশোচনা করে, নিজেকেই নিজে অভিসম্পাদ দেয়। মনে মনে ভাবে, আকাশে সূর্য নিভে যাক, কাজ নাই, আলোতে কাজ নাই, অন্ধকারে ঢাকা থাক সব। তিনি বহু দেখেছেন। উপার্জনক্ষম পুত্রের মৃত্যুশয্যায় পিতাকে উইল তৈরি করিয়ে নিতে দেখেছেন, বধূকে বঞ্চিত করে। আরও কঠিন পাপ করতেও দেখেছেন। ভাই ভাগ্নে এদের কথা তিনি ধরেন না। পুত্রকেও ক্ষমা করেন তিনি। স্ত্রীর মৃত্যুশয্যায় স্বামীর ব্যভিচারে লিপ্ত থাকার ইতিহাস অনেক। স্বামীর মৃত্যুশয্যায় স্ত্রীও ব্যভিচার করে। ভ্রষ্টা স্ত্রী, ভ্রষ্টা নয় এমন অনেককে গোপনে মাছ চুরি করে খেতে দেখেছেন এই কঠিন লগ্নে। শুধু মা, মায়ের পুণ্য অক্ষয়। মানুষ বড় অসহায়। মশায় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। রানা ডাকলেন, মশাই, একটু বসে চিরিয়ে নাও বাবা, কথা বলো না। অনেকটা হেঁটে এসেছো, আমি একটু পরে দেখব। বসো, আমি এদের এই ছেলেটাকে দেখে আসি একবার। অতসীর ছেলে আজ ভালো আছে। জ্বর কম, ফুলোটাও কমেছে। ফুলোর উপরের রক্তভার, গাঢ় ভারও কম হয়েছে। পরিধি কমেনি, কিন্তু বাড়েনি, থমকে দাঁড়িয়েছে। কাল সকালে জ্বর ছিল 102-এর কাছাকাছি। আজ সকালে জ্বর 101-এর নিচে। চৈতন্যের উপর আচ্ছন্নতার যে একটি আবরণ পড়েছিল, সেটি কেটে এসেছে। উটকুট করে 2-4টে কথাও বলছে। ঠিক 7টার সময় প্রদ্যোৎ ডাক্তারের বাইসাইকেলের ঘণ্টা বেজে উঠল। ভোর 5টার ট্রেনে সদর শহর থেকে অরুণেন্দ্র ব্লাড রিপোর্ট পাঠিয়েছে। কঠিন রোগ, মারাত্মক সংক্রমণ হয়েছিল। অরুণেন্দ্র রিপোর্টে লিখেছে উইথ এ টেন্ডেন্সি টু ইরিসিপ্লাস। চিকিৎসা তার নির্ভুল হয়েছে। রিপোর্টের জন্য কি উৎকণ্ঠাতেই কাল দিনরাত্রি সে কাটিয়েছে। পৃথিবীতে অমৃতই শুধু ওষুধ নয়, বিষও ওষুধ। কাল দিন রাত্রি এমন ওষুধ অনেকটাই সে দিয়েছে। বৃদ্ধ মশাই অবশ্য তাকে বলেছিলেন, কিন্তু তার উপর পূর্ণ ভরসা সে করতে পারেনি।
বৈজ্ঞানিক পরীক্ষাতেই কত ক্ষেত্রে কত ভ্রম হয়, কত ক্ষেত্রে প্রথম 2-3 বার পর্যন্ত রোগ ধরাই পড়ে না। এই তো মানুষের অনুভব অনুমান। কাল বিকেলে তার যখন সন্দেহ হয়েছিল মামস বলে, যখন ওই বৃদ্ধ বলেছিলেন মামস নয়, কঠিন বিষ জর্জরিত রক্ত দূষিত করেছে, ঝড়ের মতন বাড়ছে এবং বাড়বে, তখন তার খানিকটা রাগ হয়েছিল। বৃদ্ধ যদি বলতো এ মৃত্যু রোগ, তবে প্রদ্যোৎ হয়তো রাগে নিজেকে হারিয়েই ফেলত। মৃত্যুরোগ নির্ণয় শক্তির একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স বৃদ্ধের মাথা খারাপ করে দিয়েছে। দাঁতু ঘোষাল ভালো আছে, বিপিনবাবু ভালো আছেন, মতির মা বর্ধমান থেকে ফিরে এসেছে কাল। বুড়ির পায়ের যন্ত্রণা কাল রাত্রে একটু বেড়েছে। এই এক্ষুনি এখানে আসার পথে মতি মুখ শুকনো করে দাঁড়িয়েছিল। বলেছে, ডাক্তারবাবু, মায়ের পায়ের যন্ত্রণা যে বেড়ে গেল কাল রাত্রি থেকে, তাহলে? প্রদ্যোতের বুঝতে বাকি থাকেনি মতি যা বলতে চাইছে অথচ মুখে উচ্চারণ করতে পারছে না সেই কথাটা কি। একবার মনে হয়েছিল বলে, তাহলে মশাই যা বলেছিল তাই করোগে, খোল করতাল বাজিয়ে নিয়ে যাও গঙ্গা তীরে। কিন্তু আত্মসম্বরণ করেছে, বলেছে আসবার সময় দেখব। কিছু নয়, ট্রেনে আসবার সময় পা নিয়ে নাড়াচাড়া হয়েছে, সেই জন্য বেদনা থাকবে। প্রদ্যোৎকে সাদর সম্ভাষণ মশাই জানালেন। আসুন আসুন, রোগী আপনার দিব্যি কথা বলছে, ভালো আছে। কপালে হাত ঠেকিয়ে নীরবে প্রতি নমস্কার জানিয়ে রোগীর বিছানার পাশে বসল। মশাই বললেন, আমি দেখেছি। আমি একবার দেখি। হ্যাঁ, বিপদ কেটে গিয়েছে। না, রাত্রে প্রস্রাব কেমন হয়েছে বলুন তো? বৃদ্ধ বুঝতে পারছেন না ওষুধের প্রতিক্রিয়া আছে। প্রস্রাব বন্ধ হতে পারে, পেটে ফাঁপ দেখা দিতে পারে। প্রস্রাব কমই হয়েছে, রাত্রি 12টা থেকে সকাল পর্যন্ত একবার। পেটে ফাঁপ একটু রয়েছে। রোগী বেশ কয়েকবার জলের মতন তরল মলত্যাগও করেছে। পেটের দোষ হয়েছে। প্রদ্যোৎ ডাক্তার গভীর মনোযোগের সঙ্গে দেখে তারপর ইঞ্জেকশনের সিরিঞ্জ বের করলে। ইঞ্জেকশন শেষ করে প্রদ্যোৎ উঠল। কই মশাই, কই? মশাই তো নাই, চলে গিয়েছেন। ওর আরোগ্য নিকেতন থেকে ডাকতে এসেছিল, ওহি সরকার বললে। প্রদ্যোৎ একটু দাঁড়িয়ে ভেবে নিল, সে কি কোনো রূঢ় কথা বলেছে? না, বলেনি। ওহি বললে, উনি বলে গেলেন আমাকে ডেকে বিপদ কেটে গিয়েছে, আর আপনার খুব প্রশংসা করে গেলেন। বললেন খুব জুঝেছে, খুব সাহস আর খুব ধীর। প্রদ্যোৎ বললেন, প্রস্রাবের ওপর একটু নজর রাখবেন, একটু দেরিতেই হবে, তবু লক্ষ্য রাখবেন। আর পেটে ফাঁপ একটু রয়েছে, ওই ফাঁপটা দেখবেন। বাড়ছে মনে হলেই আমাকে একটা খবর দেবেন। আর একটা কথা, মশায়ের নাড়ি দেখছেন বারবার, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আপনারাও চঞ্চল হতে পারেন, আমারও একটু কেমন মনে হয়। বেরিয়ে এলো সে। 8:30 বাজছে। হাসপাতালে কত কাজ কত কাজ। কম্পাউন্ডার হরিহর এখানকার লোক, বয়স হয়েছে। লোকটি আশ্চর্য রকমের শিথিল চরিত্র, হচ্ছে হবে করেই চলা স্বভাব। 2-10 মিনিটে কি আসে যায়। নার্সরাও সুবিধে পায়। মঞ্জুকে বলে এসেছে সে অবশ্য দেখবে, নিয়মিতভাবেই সে এইসব দেখে। এদিক দিয়ে সে ভাগ্যবান। মঞ্জু তার কর্মের বোঝার ভার মাথায় তুলে নিয়েছে। রোজ সকালে একবার নিজে সে রোগীদের খোঁজ নিয়ে আসে, মিষ্ট কথায় সান্ত্বনা দিয়ে আসে। হাসপাতালটির পরিচ্ছন্নতার দিকে তীক্ষ্ণ দৃষ্টি তার। নিজের বাড়ি থেকেই মধ্যে মধ্যে পথ্য তৈরি করে দিয়ে আসে। মেয়েদের সম্পর্কে বলতে গেলে মঞ্জুর জন্যই সে নিশ্চিন্ত। রোগিণীদেরও দিদি। 60 বছরের রোগিণীও মঞ্জুকে দিদি বলে। ওই দাতু ঘোষালটা তো মঞ্জুকে পেয়ে বসেছে একেবারে। হাসপাতালের ভাতের সঙ্গে মঞ্জুর পাঠানো তরকারি ভিন্ন চিৎকার করবে। মঞ্জুকে রাজ্যের ভূত প্রেতের গল্প বলে ভাব জমিয়েছে দাতু ঘোষাল। লোকটা অত্যন্ত পাজি। হাসপাতালে থেকেও কি করে যে ও গাঁজা খায় আর গাঁজা পায়, প্রত্যুত একেবারেই বুঝতে পারে না। ওকে তাড়িয়েই দিত সে, কিন্তু মশাইয়ের নিদানটার জন্যই রেখেছে। দেখবে সে। আরোগ্য নিকেতনের সামনে দিয়ে যাবার পথেই নজরে পড়ল মশাই কার হাত দেখছেন। ঘাটটি ঈষৎ ঝুঁকে পড়েছে, বোধ করেই চোখ বন্ধ করেই রয়েছেন।
প্রদ্যোৎ হাসলে। সে শুনছে বিনয় মশাইকে তার দোকানে বসবার জন্য ধরেছে, অন্তত কিছুকালের জন্য, যতদিন সে কোনো পাশ করা ডাক্তারকে এনে বসাতে না পারে। রানার হাতই দেখছিলেন মশাই, ভুজঙ্গ গতি, কুটিল সর্পিল ভঙ্গি। এই সাপ রাজ গক্ষুরই বটে, দেহ বিবরের মতন বাসা বেঁধেছে। তার বিষ নিঃশ্বাসে সারাটা দেহ অহরহই জ্বর জ্বর জ্বর। গায়ের গন্ধ থেকেও বুঝতে পারছেন, সাপের গায়ের গন্ধ চেনে যে প্রবীণ বৈদ্য, গর্তের বাইরে বসেও তার গায়ের গন্ধ পায়। সেই গন্ধ তিনিও পাচ্ছেন। ধীরে ধীরে এবার চোখ খুলে চাইলেন, রানার মুখের দিকে তাকালেন। চোখের চারিপাশে কালো ছায়া পড়েছে, চোখ দুটি ক্লান্তিতে কৃষ্ণপক্ষের চন্দ্রের মতন বিষণ্ণ। তার চারপাশে রাহুর উদ্যত গ্রাসের মতন গাঢ় কৃষ্ণমণ্ডল। রানার হাতখানি ছেড়ে দিয়ে বিষণ্ণ হেসে বললেন, রোগ তাই বটে বাবা, সে তো আমি জানি, নিজে তো গোড়া থেকেই বলছি। তা কি বুঝছেন, বাঁচবো, ভালো হবে নাকি? যদি মরি তো কতদিনে মরব? আপনি বলুন, অসংকোচেই বলুন। রানা ভয় করে না। মশাই চুপ করে রইলেন, ভাবছিলেন নতুন ওষুধ উঠেছে স্ট্রেপ্টোমাইসিন, তার কথা, সে নাকি অব্যর্থ। রানা আবার বললে, বলুন গো, আপনি মশাই, আপনি ভয় করছেন কেন গো? মশাই বাইরের দিকে তাকিয়ে ভাবছিলেন। তিনি হঠাৎ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আজও কিছু বলবো না বাবা। তুমি কাল একবার বিকেলে আসবে, এখানে নয়, বিনয়ের দোকানে। আমাকে ওখানেই পাবে, কিন্তু হেঁটে এমন করে এসো না, গরুর গাড়ি করে আসবে। হাঁটাহাঁটি, পরিশ্রম এইসব একটু এখন স্থগিত রাখো। আর সে মেয়েটির সহস্রব একেবারেই পরিত্যাগ করতে হবে, বুঝেছ? রানা খুশি হয়ে উঠল, বললে, আগে হ্যাঁ, আপনি যা বলবেন আমি তাই করব। কাল আমি গাড়ি করে বিনয়ের দোকানেই আসব। আর একটা কথা আছে আমার, আপনাকে রাখতে হবে। কি বলো? সে মেয়েটার ব্যামো আমার চেয়েও বেশি, বাঁচবে না। তবে রোগ তো একই, তাকেও আমার সঙ্গে দেখুন না। আপনি বিশ্বাস করুন, আমি তাকে ছোঁবো না, কিন্তু তাকে যখন আশ্রয় দিয়েছি আর ধরুন তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছি, একটা দায় তো আমার আছেই। তাকে আজ তাড়িয়ে দেওয়াটা কি আমার পাপ হবে না? সেই হতভাগী আবার কোথায় কার ঘরে যাবে, বিষ ছড়াবে। ঠিক আছে, এনো, তাকেও এনো, দেখব। রানা চলে গেল। মশাই বিনয়কে বললেন, এই জন্যই রানাকে আমি এত ভালোবাসি। আমাকেও বাসেন? আমার দোকানে বসতে রাজি হয়ে আমার যে কি মুখটা রেখেছেন আপনি, সে কি বলবো। ইন্দির এসে দাঁড়ালো, হাতে একখানা ফর্দ দিলে, বললে, একেবারে মাসকাবারি হিসাব করে জিনিস নিয়ে এলাম, এই যে ফর্দ। মশাই হাসলেন, বললেন, উত্তম, গিন্নিকে দাও গে, রেখে দেবে, না হয় ফেলে দেবে। কমিশনে কুলোয় ভালো, না হলে বিনয়কে তাল গাছ দিলেই হবে। বিনয়ের দোকানে বিকেলবেলা বসতে তিনি রাজি হয়েছেন। ওহি সরকারের বাড়ি থেকে এসে রানার পাশে বিনয়কে বসে থাকতে দেখেই বলেছেন, এসেছিস? আচ্ছা, তাই হলো, বসবো তোর দোকানে। ইন্দির চলে যেতেই সেতাবের দিকে তাকিয়ে মশাই বললেন, বলছিলাম না, সংসার চক্র। এই দেখো, বিনয়চন্দ্র মাসকাবারি জিনিস পাঠিয়ে দিয়েছে। সেতাব বসেছিল ঘরের কোণে, সামনে দাবার ছকটি বিছিয়ে দুদিকে গুটি সাজিয়ে নিবিষ্ট মনে খেলে যাচ্ছিল। এতক্ষণে মুখ তুলে সেতাব বললে, তাল গাছ বেচতে গিন্নি রাজি হয়েছে? জীবনমশাইয়ের লাইকার পুকুরে 25টা তালগাছ আছে, সোজা এবং সুদীর্ঘ, আরও বহু পুরনো। এই অঞ্চলে গাছকটির খ্যাতি বহু বিস্তৃত এবং সর্বজন স্বীকৃত। এমন পাকা সোজা তালগাছ একালে সুদুর্লভ। ওই গাছকটি আতর বউয়েরই সম্পত্তি। তার বক্ষপুঞ্জর বললেও অত্যুক্তি হয় না। যুদ্ধের আগেই এইসব গাছের দাম ছিল 30 টাকা, এখন 80-90 টাকা লোকে হাসি মুখে দিতে চায়।
কিন্তু আতর বউ তা দেবেন না। স্বর্ণমতী লক্ষ্মী ছাড়া ভাগ্যহীন স্বামীর উপর তার আস্থা নাই। 25টার 10টি নিজের এবং 10টি স্বামীর পারলৌকিক ক্রিয়ার জন্যই রেখেছেন, আর 5টি রেখেছেন আপৎকালের জন্য। জীবনমশাই হেসে বললেন, 20টা হলো ভবসাগর পাড়ের ভেলা, আর 5টি হলো শেষ বয়সে খানাখন্দ পার হওয়ার নড়ি। তা বিনয় বলে কই ওই 5টি নড়ির থেকে একটা দিতে রাজি করেছে। বলেছে টাকাটা পোস্ট অফিসে জমা রেখে দেব। এই লজ্জা আমার রাখবার আর জায়গা নেই। মৃত্যু হবার আগেই আমি মরে গেলাম লজ্জায়। আমি আপনাকে দুঃখ দিয়ে গেলাম, শত্রুপুত্রের কাজ করে গেলাম। কথাগুলো বিপিনবাবুর প্রায় শেষ কথা। বলে গেছে বাপকে, রতনবাবুকে। এই দেশে চলতি একটা প্রাচীন ধারণা আছে, পূর্বজন্মের ক্ষুব্ধ শত্রু পরজন্মে পুত্র হয়ে জন্মায়, বড় হয়, মা বাপের মনে বিপুল প্রত্যাশা জাগিয়ে তোলে, তারপর একদিন সে মরে নিষ্ঠুর আঘাত দিয়ে। পূর্বজন্মের শত্রু এই জন্মের বাপের উপর শোধ নিয়ে যায়। মৃত্যুর পূর্বে উচ্চশিক্ষিত বিপিনও এছাড়া বলবার কথা খুঁজে পায়নি। দিন 20 পরের কথা। মশাই বসেছিলেন বিনয়ের দোকানে, আর কথাগুলি বলছিল কিশোর। গতকাল বিপিন রাত্রি 11:30টায় মারা গিয়েছে। 10 দিন আগে ডাক্তারেরা বলেছিলেন বিপিনবাবু ভালো আছেন, অন্তত এবারের মতো বিপদ কেটেছে, এবং আর অবস্থা খারাপ না হলে ধীরে ধীরে সেরে উঠবেন। 8 দিন আগে কলকাতা থেকে ডাক্তার চ্যাটার্জি এসেছিলেন। তিনি ডাক্তারদের মত সমর্থন করেছিলেন, কিন্তু উৎসাহের সঙ্গে নয়। রতনবাবু একবার মশায়ের কথা তুলতে চেয়েছিলেন, বলেছিলেন আমাদের এখানে একজন নারী দেখার বিশেষজ্ঞ আছেন, 3 পুরুষ ধরে নারী দেখার সুনাম, নিদান দিয়েছেন। কিন্তু প্রদ্যোৎ ডাক্তার বাধা দিয়ে বলেছিলে, তার কথা বিশ্বাস করলে? ডক্টর চ্যাটার্জি ভ্রু কুঞ্চিত করে বলেছিলেন, কি বলেছেন তিনি? নিদান টিদান দিয়েছেন নাকি? না, তো তা ঠিক বলেননি, তবে হাত দেখায় আমি বিশ্বাস করি না। আমার বয়স হয়েছে, প্রথম জীবনটা হাত দেখার উপর নির্ভর করতে হতো অনেকটা। আমাদের ডাক্তারেরাও কিন্তু অনেকে ভালো হাত দেখতে পারেনও, কিন্তু চিকিৎসা যখন আমরা করছি আমাদের কথাই বিশ্বাস করুন। তিনি হয়তো বলেছেন রোগ একেবারেই অসাধ্য, এই এতদিনের মধ্যে কিছু হবে। আমরা বলছি না, তা হতেও পারে। অসাধ্য রোগ আমরা বলবো না, শেষ পর্যন্ত লড়াই করব। তার কথায় বিশ্বাস করলে রোগীকে, আত্মীয় স্বজনকে হাল ছেড়ে দিয়ে চরম দুর্ঘটনার জন্য শুধু অপেক্ষাই করতে হবে। তারপর আবার বলেছিলেন ডক্টর চ্যাটার্জি, এবং একটু হেসেই বলেছিলেন, আমিও এদেশের লোক, ডাক্তারি করি অবশ্য, কিন্তু যা তিনি বলেছেন তা তো বুঝছি। সে তো একটা বড় জিনিস, কষ্টদায়ক দুঃসাধ্য ব্যাধি। কোনো ক্রমে বাঁচলেও তা জীবনমৃত হয়ে বেঁচে থাকা, এবং সংসারে জন্ম হলেই যেখানে মৃত্যু ধ্রুব, সেখানে যদি অনায়াসে স্বচ্ছন্দে জীর্ণ অকেজ দেহটার পতনই কাম্য মনে করতে পারেন, সে তো বড় জিনিস। সেটা আপনাদের দিকের কথা, আমরা বলবো কেন? ডক্টর চ্যাটার্জি চলে যাবার 3 দিন পর রোগ হঠাৎ বেঁকে দাঁড়ালো। প্রস্রাবের রং খারাপ হলো, পরিমাণ কমে গেল, এবং প্রস্রাব পরীক্ষার ফল দাঁড়ালো শঙ্কাজনক। হার্টের অবস্থাও খারাপ দাঁড়ালো, হার্ট রেট 130, এবং গতি তার বারবার দিকেই। হরেন আবার ছুটে গেল কলকাতায়। ডক্টর চ্যাটার্জি বললেন, ওইটাই আমার আশঙ্কা ছিল, আর তাই দাঁড়ালো। এখন আর হাতে কিছু নেই। ঘাড় নেড়েছেন বারবার, আর বলেছেন না, হাতে নেই। আর শেষ পর্যন্ত বলেছিলেন, ডিজিটালিস ইন্ট্রাভেনাস দিয়ে দেখো। হরেন আতঙ্কিত হয়ে উঠেছিল শুনে। ডিজিটালিস ইন্ট্রাভেনাস? আপনি চলুন তাহলে। আমি গিয়ে আর কি করব? আমি তো বলছি সামনে চরম অবস্থা, আর ধ্রুব বললেই হয়। এখন চান্স নিয়ে দেখতে পারো, যদি ভালো করে ক্রাইসিসটা কাটবে।
ক্রাইসিসটা কাটলে দরকার হয় যাব। কিন্তু সেই ঝুঁকি এখানে কেউ নিতে চায়নি। হরেন, চারুবাবু, কেউ না। প্রদ্যোৎ একটু ভেবেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেও সাহস করেনি। মনে অস্বস্তিরও শেষ ছিল না। বিপিনবাবুর তখনও জ্ঞান ছিল। কলকাতার ডাক্তার না আসতেই বুঝতে পেরেছিলেন তিনি। নিজেকে প্রস্তুত করতে গিয়েই বৃদ্ধ পিতার দিকে লক্ষ্য করে ওই কথাগুলো বলেছিলেন। অসাধারণ মানুষ রতনবাবু। বিষণ্ণ হেসে তিনি ছেলের মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, তুমি আমার বীর পুত্র। জীবন সংগ্রামে ভয় পাওনি, পিছু হটনি, বিশ্রাম নাওনি, যুদ্ধ করতে করতেই পড়লে। তার জন্য আবার লজ্জা কি? লজ্জা? বৃদ্ধ বয়সে আবার আপনাকে বর্ম পড়তে, অস্ত্র ধরতে হবে। এ থেকে আমি আপনাকে রক্ষা করতে পারলাম না। এই লজ্জা, এ তো আমার চরম হার। রতনবাবু ছেলের মাথায় হাত রেখে চোখের জলের সঙ্গে ঠোঁটের বিচিত্র হাসির সঙ্গে বলেছিলেন, কার কাছে হার? যার কাছে তোমার হার তার কাছে রামকৃষ্ণ বুদ্ধ থেকে ভীষণ দ্রোণ নেপোলিয়ান হার মেনেছে। ওই কথা ভেবো না। না না, হার আমার নিজের কাছে। ডক্টর চ্যাটার্জি আমাকে বারবার বলেছিলেন, এই কর্মজীবন আপনি ছাড়ুন। এই রোগ, রজগুণের রোগ, রাজসিকতা সব ছেড়ে সাত্ত্বিক জীবন না হলে আপনার রোগ সারবে না, বাড়বে। আমি কাউকে বলিনি, চেষ্টা করেও পারিনি ছাড়তে। হার আমার নিজের কাছে। এরপর আর কিশোর ঘরে থাকতে পারেনি, বেরিয়ে চলে এসেছিল। এর আগের দিন থেকেই বিপিনের প্রস্রাব বন্ধ হয়েছিল। তারই পরিণতিতে ক্রমশ মোহাচ্ছন্ন হয়ে বিকেলবেলা পর্যন্ত অজ্ঞান হয়ে পড়েছিল। তারপর রাত্রি 11টার সময় তার মৃত্যু হয়েছে। সমস্ত গ্রামটা, শুধু গ্রামটা কেন, এই অঞ্চলটা বিপিনের মৃত্যুতে মুহ্যমান হয়ে পড়েছে। এত বড় একটা মানুষ, কর্মবীর, স্বনামধন্য পুরুষ, তার মৃত্যুতে হওয়ারই কথা। সকালবেলায় শবযাত্রার সময় কাতারে কাতারে লোক ভেঙে এসেছে, ম্লান বিষণ্ণ মুখ। সমস্ত অঞ্চলটার আকাশে যেন একটা ছায়া পড়েছে। জীবনমশাইও উদাস দৃষ্টিতে চেয়ে রইলেন বাইরের দিকে। মৃত্যু মুখরা পৃথিবী। হেন ক্ষণ নাই যে ক্ষণে লয় না ঘটছে, মৃত্যুর রথ না চলছে। জীবন জন্ম দিয়ে মৃত্যুকে ছেয়ে ফেলতে চেষ্টা করছে, তবু তাকে জানা যায় না, জানবার উপায় নেই। তাই তো তাকে এত ভয়। মধ্যে মধ্যে তো ভয় ঘোঁচে, মানুষ তো জয় করে মৃত্যু ভয়কে। দলে দলে তো ছুটে চলে মৃত্যু বরণ করতে। তখন তো মৃত্যু অমৃত হয়ে যায়। বিপিন যে ধরনের মানুষ, যে শিক্ষা সে পেয়েছিল, তাতে তার দেশের জন্য মৃত্যুবরণ করা আশ্চর্যের কথা ছিল না। তাই সে যদি করত, তবুও কি এমনি ছায়া পড়ত? তা তো পড়ত না। অকস্মাৎ মশায়ের খেয়াল হলো কিশোর কখন যেন উঠে গিয়েছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন মশাই, তারপর নিজের নাড়িটা ধরে বসলেন। কিছু কি বুঝতে পারা যায়? কোনো বেলক্ষণ, কোনো ইঙ্গিত? না। বিনয় এসে ঢুকল। হাত দেখছেন নিজের? হ্যাঁ। শরীর টরির কি? না না। কদ্রু এসেছে? ওর আজ ইঞ্জেকশনের দিন। কই? হুজুর। এসে দাঁড়ালো বুড়ো জুতো সেলাইওয়ালা। বিনয়ের এখানে কদ্রুই তার প্রথম রোগী। রানা সেদিন এখানে আসবার আগেই সে এসেছিল। বুড়ো আমাশয়ের রোগী, পুরনো রোগ, কিন্তু আশ্চর্য রোগী। এমন সাবধানী রোগী আর দেখা যায় না। রোগ তার দুরারোগ্য আজও সারল না, কিন্তু কদ্রুকে কখনো পাকড়াও করতে পারলে না। রোগ বাড়লেই কদ্রু খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দেয়। চিকিৎসক যদি বলেন 1 পোয়া খাবে, তবে সে 1/2 পোয়ার বেশি খাবে না। বাতিক তার ওষুধের, 12 মাসে একটা না একটা ওষুধ তার খাওয়া চাই। তা সে ডাক্তারি, কবিরাজি, হাকিমি, টোটকা যা হোক, পালা আছে। কিছুদিন ডাক্তারি, তারপর কিছুদিন কবিরাজি। কদ্রু তার পুরনো রোগী। কদ্রু এ দেশের লোক নয়, বোধ করি বিলাসপুর অঞ্চলের চর্ম ব্যবসায়ী। সেকালে এই দেশে তাদের যে প্রথম দল এসেছিল, তাদের মধ্যেই ছিল কদ্রু।
কদ্রু তখন নতুন জোয়ান, সঙ্গে বউ আর একটি ছেলে। মশাই সেকালে ওর ছেলেটাকে কঠিন রোগ থেকে বাঁচিয়েছিলেন। সেই কারণে কদ্রু মশাইকে দেখলেই এসে পথ রোধ করে দাঁড়াতো, জুতোটা বুরুশ করে দিত। জুতো পরিষ্কার না করিয়ে তার উপায়ও ছিল না, দাঁড়াতেই হতো, সে যেখানেই হোক। বাজারে, হাটে, স্কুলের সামনে, সাব রেজিস্ট্রি অফিসের অশ্বত্থ তলায় কদ্রু এক এক দিন এক এক জায়গায় পালা করে করে বসত। সেদিক দিয়ে যেতে হলেই কদ্রুকে দিয়ে জুতো পালিশ করিয়ে নিতে হতো। পয়সা অবশ্য দিতেন মশাই, কদ্রুর আগ্রহের দাম দেওয়া যায় না। বনবিহারীর মৃত্যুর পর যখন তিনি ঘর থেকে বের হতেন না, তখনও মধ্যে মধ্যে কদ্রু বাড়ি গিয়ে জুতো পালিশ করে দিয়ে এসেছে। তখন কোনোদিন পয়সা পেয়েছে, কোনোদিন পায়নি। আজ বছর কয়েক কদ্রু বুড়ো হয়ে অক্ষম হয়েছে। সাব রেজিস্ট্রি অফিসের অশ্বত্থ তলাটি ছাড়া অন্য কোথাও আর যেতে পারে না। বিনয়ের দোকান সাব রেজিস্ট্রি অফিসের কাছেই। এইবার কদ্রু ঠিক এসে হাজির হয়েছে, জুতোও সাফ করে দিয়েছে। এইবার অসুখটা একটু বেশি। কদ্রুর মৃত্যুকাল নিরূপণ করা কঠিন। কদ্রু রোগকে প্রশ্রয় দেয় না, সাবধানী লোক, কিন্তু রোগটা যেন ক্রমশ গ্রহণীতে গিয়ে দাঁড়াচ্ছে মনে হচ্ছে। তার পায়ের ধ্বনি এইবার কোনোদিন বেজে উঠবে। এইবার কদ্রু বলেছে, সুই দাও বাবা মহাশা, বেশ ভালো তেজি টাটকা আমদানি দাওয়াই দিয়ে সুই দাও। সুই? ইঞ্জেকশন? জলদি আরাম চাই কদ্রু। হ্যাঁ বাবা, বিনা কাম সে খাই কি করে? কদ্রুর ছেলেরা বড় হয়ে বাপকে ফেলে অন্যত্র চলে গেছে, স্ত্রীও মরেছে। কদ্রু এখন একা, কাজেই খাটতে হবে বই কি। মশাই বলেছিলেন, তার থেকে তুই হাসপাতালে যা না কদ্রু, তোর সাহেবকে ধরলেই তো হয়ে যাবে। কদ্রুর সাহেব হলো কিশোর। কিশোরকে কেন কি জানে কিশোরের ছেলেবেলা থেকে কদ্রু বলে সাহেব। ওই আর একজন তার ভালোবাসার জন। কিশোরকে সে ভারী ভালোবাসে। কিশোরের সঙ্গে কদ্রুর আলাপ ফুটবল মেরামতে সূত্র ধরে। তখন কিশোর হাফ প্যান্ট জার্সি পরে ফুটবল খেলত। ছেলেদের দলের ক্যাপ্টেন ছিল, বোধ করি সেই কারণেই বলতো সাহেব বাবু। পরে খদ্দরধারী কিশোর কত আপত্তি করেছে, কখনো কখনো ধমকও দিয়েছে কদ্রুকে, তবু কদ্রু সাহেব বাবু নাম ছাড়েনি। কদ্রু হাসপাতালে যেতে রাজি হয়নি। নেই 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 মা বাপ, উসমে আমি যাবে না। ও সব বাবু লোক আছে, মেম সাহেব লোক শুধু পিলায়। আর তাছাড়া বাবা, দিন রাত বিস্তারায় শুয়ে থাকা, ওই সব লোকের সেবা নেওয়া কি আমার মতো চামারের কাজ আছে? আরে ওই জন্যই তো ওরা আছে। হাসপাতালটা তো সবার জন্যই, রোগী তো হাসপাতালে দেবতারে। তার জন্য তুই শরম করিস না। না বাবা, না না না। কেন রে? আমি বলছি শোন, ভালো হবে। তুই যেরকম নিয়ম করিস তাতে চট করেই সেরে যাবি। আর রোগ বলে শুয়ে থাকাই তো নিয়ম। তাই তো থাকি বাবা, গাছতলায় চ্যাটাই পেরে বসে থাকি, বসে বসেই কাম করি, ঘুম পেলে ঘুমুই। তা হাসপাতালেই ঘুমোবি তুই? আমি দাওয়াইয়ের দাম দেব বাবা। তার জন্য আমি বলিনি কদ্রু, হাসপাতালে গেলে তোর ভালো হবে। নেহি বাবা, হাসপাতালে যে যাবে সে বাঁচবে না, আমি বলে দিলাম। কেন? হাসপাতালে দেও আছে বাবা, রাত মে ঘুমে ঘুমে বেড়ায়। কবরস্থানের উপর হাসপাতাল, সেই কবর থেকে ভূত উঠছে। মশাইয়ের এই কথাটা মনে পড়ে গেল। সেদিন রাত্রে প্রদ্যোৎ ডাক্তারের রান্নাঘরের জানালায় দাঁড়িয়ে ভূতে নাকি মাংস চেয়েছিল। ডাক্তারেরা কেউ মাংস খাননি। পরের দিন দাঁতু ঘোষাল হাসপাতাল থেকে পালিয়েছে। মশাই ভ্রু কুঞ্চিত করলেন। একটা কথা তার মনে হচ্ছে, কিন্তু থাক সে কথা। ভূত একবার তিনি দেখেছিলেন, সে মাছ খাচ্ছিল। রাত্রি তখন 1টা। তিনি ডাক থেকে রোগী দেখে ফিরছিলেন। পথে নবগ্রাম ঢুকবার মুখে বাগানওয়ালা পুকুরটার ঘাটের ওপর গাছতলায় দাঁড়িয়েছিল একটা আপাদমস্তক সাদা কাপড় ঢাকা মূর্তি। কিছু যেন খাচ্ছিল, জ্যোৎস্নার মধ্যে হাত মুখের কাছে তোলা, বুঝতে পারা যাচ্ছিল না। গাড়োয়ানটা ভয়ে আড়ষ্ট হয়ে গিয়েছিল। তিনি ভয় পাননি, গাড়ি থেকে নেমে এগিয়ে গিয়েছিলেন। দেখেছিলেন
প্রেতই বটে, মাছ খাচ্ছে। সেই ছবিটা যেন চোখের উপর ভেসে উঠেছে। তিনি দেখেছেন। এবার তার মুখে এক বিচিত্র ধরনের হাসি দেখা গেল। এই সংসারে সবই আছে, ভূত প্রেত ব্রহ্মদৈত্য সবই আছে, নাই কে বলে? যদি সত্যিকারের সেই দৃষ্টি থাকে তবে নিশ্চয়ই দেখতে পাবে। কদ্রুকে ইঞ্জেকশন দিয়ে চিকিৎসা তিনি শুরু করেছিলেন। বিনয়ের দোকানে নতুন আটনে কদ্রু তার প্রথম রোগী। আজ আবার কদ্রুর ইঞ্জেকশনের দিন। ঠিক সে এসে দাঁড়িয়েছে। মশাই জিজ্ঞেস করলেন, কেমন আছিস? না না, ভালো না বাবা মহাশা, ভালো না। থোড়া থুড়ি বুখার ভি হ্যায়। দেখি হাত দেখি। হাত ধরে মশাই বললেন, বড় যে দুর্বল হয়ে পড়েছিস কদ্রু। অসুখ বেড়েছে? বেশি ঝাড়া যাচ্ছিস? না বাবা, কম হয়েছে, সে তো কম হয়েছে। তবে খাচ্ছিস কি? কি আর খাবো বাবা, থোড়া সে বালি কা পানি, বাস, আর কিচ্ছু না, কিচ্ছু না। কিন্তু তোকে যে খেতে হবে রে, না খেয়েই এমন হয়েছে। ডর সে মারে খেতে পারি না বাবা মহাশা। ডর করলে হবে না, খেতে হবে। আর না খেয়েই তুই মরে যাবি। मरण के तो डर नहीं बाबू, बेमारीर दुख के डर करी बाबा। खाना पीना करबो जदि बेमारी बाढ़े, पेट के दर्द जदि बेड़े जाए बाबा, शेषे कि मैला मिट्टी में खेई मरबो। তুই হাসপাতালে যা, তোর সাহেব বাবু রয়েছেন, বলে দিলেই হয়ে যাবে। আর তুই যেরকম রোগী তাতে অল্পেই ভালো হয়ে যাবি। वही तो बाबू, इतना बड़ा बाबू, इतना किस्मत कांचा उम्र में चलिए गेलो। भारी भारी डॉक्टर की करले हुजूर, कुछो ना। हुजूर के बात ही सच्चा हुई गेलो। কি? हुजूर तो बोलिए दिएছিলেন बाबू ने ही जाएगा, वो तो सत्य हुए गेलो हुजूर। कलकाता से डॉक्टर आइलो, कुछ हইল না। মশাইয়ের সমস্ত শরীরটা ঝিমঝিম করে উঠল। এ কি বলছে কদ্রু? চুপ করে বসে রইলেন তিনি, আত্মসম্বরণ করছিলেন। কদ্রু বলেই গেল, और भी बात আছে বাবা, ও রোজ আপনাকে বলিয়েছি, বিনয় বাবা भी जाने, হাসপাতাল में পিয়েত আছে, वो कोई नहीं बचेगा। এই সময় বিনয় বাইরে দাঁড়িয়েছিল, ঘরে এসে ঢুকল। বললে, হ্যাঁ, মিথ্যে বলেনি কদ্রু। সেদিন প্রদ্যোৎ ডাক্তারের বাসায় খাওয়া দাওয়ার জন্য মাংস রান্না হয়েছিল তো। জানলার বাইরে থেকে ভূতে মাংস চেয়েছিল। ডাক্তারের রাঁধুনি বামুন চোখে দেখেছে। গণেশ ভট্টাচার্যের মেয়ের প্রসব হয়েছিল হাসপাতালে। ডাক্তার কেসটা খুব বাঁচিয়েছে। সেই মেয়ে ভয় আর বাঁচে না। গণেশ তো তাকে নিয়ে পালিয়ে এসেছে। মশাই যেন আগুনের ছ্যাঁকা খেয়ে চঞ্চল হয়ে উঠলেন। বুড়ো কুঁচকে তীক্ষ্ণ কণ্ঠস্বরে সবিষয় বললেন, ভূত? হ্যাঁ, দাঁতু দেখেছে কবরস্থান থেকে। দাঁতু? হ্যাঁ, আজ সকালে তো মহা হাঙ্গামা করেছে। থাকবেই না সে হাসপাতালে। কাল সারা রাত্রি নাকি ঘুমোয়নি ভয়ে। এই কথায় মশাই যা করলেন তা বিনয়ের কল্পনাতীত। ক্রোধে ঘৃণায় তিনি যেন ফেটে পড়লেন। দাঁতু মরবে, দেখিস। নিদানে আমার ভুল হয়নি। প্রেত দেখা দিয়েছে দাতুকে নেবার জন্যই। এই প্রেত দাতুর সঙ্গে সঙ্গে ফেরে। অন্যে পায় না দেখতে, আমি পাই। কদ্রু বিনয় স্তম্ভিত হয়ে গেল এই কথা শুনে। বিনয়ের মনে হলো মশাইয়ের মাথার গোলমাল হলো না তো। মশাই বললেন, ডাক যারা রোগী আছে, উঠব। সেতাব এলো না কেন? বিনয়ের দোকানেই এখন সেতাব আসে ছক গুটি নিয়ে। এখানেই বসে দাবার আসর। বেশ একটা মজলিস জমে যায়। আজকের পর্ব এখানে শেষ করলাম। আশা করি ভালো লেগেছে পর্ব। আগামী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।